চতুর্থ খণ্ড জামিন, জবানবন্দি, জেরা ও যুক্তিতর্ক সম্পর্কে কিছু কথা। জামিন মামলা পরিচালনায়, বিশেষ করে ফৌজদারি মামলার ক্ষেত্রে জামিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফৌজদারি মামলা দায়েরের সময় যেসব ব্যক্তিকে আসামি করিয়া মামলা দায়ের করা হয়, সেই সকল আসামিকে গ্রেপ্তার করিবার জন্য পুলিশ খুঁজতে থাকে এবং এইসব আসামিদেরকে আপাতত সংশ্লিষ্ট আদালত হইতে জামিন নেওয়া ছাড়া মুক্তভাবে সমাজে চলাফেরা করা কঠিন হইয়া পড়ে। তাই ওই সকল আসামিরা বাধ্য হইয়া জামিনে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হইয়া থাকেন। এইরূপ অবস্থায় পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করিলে অথবা গ্রেপ্তার করিবার পূর্বে আত্মসমর্পণপূর্বক কিংবা পুলিশি গ্রেপ্তার এড়ানোর জন্য সংশ্লিষ্ট আদালত হইতে আগাম জামিন নেওয়ার জন্য আসামি কিংবা আসামির তদবিরকারক বিজ্ঞ আইনজীবী মারফত চেষ্টা করিতে থাকেন এবং আসামির এই জামিনের সময় মনোনীত বিজ্ঞ আইনজীবী একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। তবে আসামির জামিন করাইতে না পারিলে এই মোটা অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব হয় না, এমনকি মামলা ধরে রাখাও বড়ই কঠিন হইয়া পড়ে। তাই আসামির মনোনীত আইনজীবীর প্রধান কাজ হইল সংশ্লিষ্ট আদালত হইতে আসামির জামিন মঞ্জুর সংক্রান্ত বিষয়ে সব ধরনের কৌশল প্রয়োগসহ আপ্রাণ চেষ্টা করা। আদালতে বক্তব্য উপস্থাপনের সাথে আইনের প্রয়োগ হওয়াও কৌশলের অন্তর্গত। 20. বক্তব্যের সহিত কতিপয় ক্ষেত্রে আইনের প্রয়োগ। 1 নম্বর, যখন তদন্তে বিলম্ব হয় তখন আসামি জামিন পাইতে পারে মর্মের সিদ্ধান্ত প্রয়োগ। PLD 1975 CR.C Lahore 490, where the investigation is likely to take a long time, the court may enlarge the accused on bail. যে ক্ষেত্রে বিচার ব্যতীত 1 বছর 6 মাস যাবৎ আসামি জেলে আছে, সেই ক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পাইতে পারে মর্মে সিদ্ধান্ত প্রয়োগ। 52 DLR হাইকোর্ট ডিভিশন 298 Kausar Alam Khan versus the state. When on the face of its prosecution case appears to be absurd and preposterous, it would be unjust to refuse bail. However serious and grave the allegation may be, because in a free and civil society liberty of a citizen can neither be circumscribed nor made subservient to capricious and force of law. More so, when incarceration without trial stretch over a year and a half without any date of hearing in sight. 3. যেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয় নাই, সেই ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধ হইলেও আসামি জামিনে মুক্তি পাইতে পারে মর্মে সিদ্ধান্ত। 6 MLR 2001 হাইকোর্ট ডিভিশন MD Mohirul Alam versus the state. Grant of bail in case of non-bailable offence on ground of failure to conclude trial within statutory time or within the period as directed by appellate court. 4 নম্বরে বলা হয়েছে, অস্ত্র আইনের মামলায় অস্ত্রটি উদ্ধার যদি জনসাধারণের স্থানে হয়, সেই ক্ষেত্রে আসামিকে অস্ত্র আইনের অভিযুক্ত করা যাইবে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগ। 50 DLR 356 Abul Qasim versus the state. Section 19A. The place of recovery being a public place, it cannot be said that the appellant was in exclusive possession of that place. That being also appellant cannot be held liable under Section 19A of the Arms Act. অস্ত্র আইনের মামলায় অস্ত্রটির উপর যদি আসামির প্রত্যক্ষ দখল, নিয়ন্ত্রণ ও জ্ঞান না থাকে, সেই ক্ষেত্রে আসামিকে অস্ত্র আইনের অভিযুক্ত করা যাইবে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগ।
51 DOLR 252 Abul Bashar Sheikh versus the state. Section 19A and F. Accused cannot be convicted for constructive possession of arms and ammunition. He must have either exclusive or conscious possession or actual or effective control of the same. যেই ক্ষেত্রে আসামি জামিনে আছে, জামিনের কোনো শর্ত লঙ্ঘন করে নাই, সেই ক্ষেত্রে আসামি জামিন বাতিল ন্যায় বিচারের পরিপন্থী মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। 10 BLD 451 Ahmed Ali and others versus the state. Cancellation of bail so moto by the special tribunal judge in the absence of any allegation of the abuse of privilege of bail or any material whatsoever on record is arbitrary in nature, which offend the principle of natural justice. যেই ক্ষেত্রে আসামি রিমান্ডে আছে এবং আসামিকে মারধর করা হইয়াছে, যাহার আঘাতের চিহ্ন আসামির শরীরে আছে, সেই ক্ষেত্রে আসামিকে কোনো প্রশ্ন না করিয়া প্ল্যান পেপারে আসামির নিকট হইতে 164 দ্বারা রেকর্ডকৃত জবানবন্দি গ্রহণযোগ্য হইবে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগ। 49 DLR 66 Alauddin Elias and Alauddin and others versus the state. The Section 164 confession statement recorded on a plain paper without the narration of question and answer and without complying with the provision of Section 164 CRPC became inadmissible. The accused was kept in police custody for 3 days preceding his confession and the forwarding report mentioned injuries on his person. Confession is involuntary. 8 নম্বরে বলা হয়েছে, যেই ক্ষেত্রে আসামিকে কোর্টে চালান দেওয়ার সময় রিমান্ডের আবেদন আছে, সেই ক্ষেত্রে রিমান্ডের আবেদনের সহিত অবশ্যই কেস ডায়েরি পাঠাইতে হইবে মর্মে ফৌজদারি কার্যবিধির 166(1) দ্বারা সমর্থনে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। 20 DLR WP 264 The State versus Wazir Khan. Section 167 and 497 Remands to police custody. Magistrate before granting remands must study police diary to ensure as it is accusation against accused and evidence required to justify remand. 9 নম্বর, যেই ক্ষেত্রে ফৌজদারি কেস দায়েরের তারিখ হইতে 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন হয় নাই, সেই ক্ষেত্রে আদালত আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন মর্মে ফৌজদারি কার্যবিধির 166(5) দ্বারা সমর্থনে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। 49 DLR 204 Amalendu Majumdar versus the state. Section 166 pass. The effect of the amendment is that the accused may be released on bail by the magistrate or by the session judge in case of failure of the investigation officer to complete investigation within the specific period. অস্ত্র আইনের মামলায় ড্যাগার বা ছুরা আইনের ছুরা অস্ত্র আইনের পর্যায়ে পড়ে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। 49 DLR 614 Mujammel Hussain versus the state. No license is required to keep a dagger, and consequently a person cannot be convicted if he is found in possession of a dagger. অন্যান্য সাক্ষীদের দ্বারা সমর্থনসূচক না হইলে একজন আসামির স্বীকারোক্তি সাক্ষ্য হিসাবে অপর আসামির বিরুদ্ধে ব্যবহার হইতে পারে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 49 DLR 407 Suhail Monir, son of M.A. Monir of Dhaka versus the state. Section 30 Evidence Acts. Confessional statement of one accused cannot be used as evidence against another co-accused unless there is any independent corroboration. 12 নম্বর, যেই ক্ষেত্রে ফৌজদারি কেসের নথি বিচারের জন্য প্রাপ্তির পর ট্রাইব্যুনাল কিংবা দায়রা জজ আদালত
360 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করেন নাই, সেই ক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পাইতে পারে মর্মে ফৌজদারি কার্যবিধি 339C সাইড দ্বারা সমর্থনে উচ্চ আদালতের সিদ্ধান্তে প্রয়োগযোগ্য। 48 DLR 274 Rafiq Hossain alias Biplov versus the state. Section 339C4. It was incumbent upon the special tribunal to allow the accused to go on bail when it could not completed the trial within the time period. যেই ক্ষেত্রে আসামি জেল হাজতে আছে এবং তদন্ত শেষে পুলিশ রিপোর্ট পাঠাইলে ম্যাজিস্ট্রেট পূর্ণ তদন্তের আদেশ দান করিয়াছেন, সেই ক্ষেত্রে হাজরি আসামি জামিনে মুক্তি পাইতে পারে মর্মে উচ্চ আদালত সিদ্ধান্ত প্রয়োগ। 49 DLR 116 Shahid Reza Shamim versus the state. Section 498 Bail in pending trial. The magistrate ordered for further investigation and the investigation is still pending. It is not certain when the police will submit report. After further investigation, when the case may be sent for trial, considering the facts and circumstances, the petitioner may be enlarged on bail. যেই ক্ষেত্রে একজন আসামির ফৌজদারি কার্যবিধির 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি অপর আসামিকে অপরাধীর সহিত সম্পৃক্ত করিয়াছে, সেই ক্ষেত্রে সহ আসামের স্বীকারোক্তিমূলক সম্পৃক্ত আসামির দণ্ডাদেশ আইনসঙ্গত নহে মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 35 DLR 195 No conviction valid upon implication by co-accused in course of his confession. It is settled law. The confession cannot be made on the accused upon mere implication by another co-accused in a confession. 15 যেই ক্ষেত্রে ফৌজদারি মামলার বিচার কখন সমাপ্ত হইবে তাহা অনিশ্চিত এবং আসামি দীর্ঘদিন আটক আছে, এই অবস্থায় আসামি জামিন মঞ্জুর করা যায় মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 50 DLR 161 Aslam versus the state. The conclusion of the trial of the case has become uncertain. The accused is in detention for a long period of time. In view of such a situation, the appellant accused is granted bail. 16 যেই ক্ষেত্রে ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন নাই, সেই ক্ষেত্রে আসামির ধর্ষণের অপরাধ হইবে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 18 DLR WP 91 Raped woman's physical mark on the body. The case of rape, according to Modi's medical jurisprudence, the body, especially the face, breast, chest, lower part of abdomen, limbs, and the back should have marks of violence such as scratches and bruises as a result of struggle. Such marks are to be found on the body of grown-up women who are able to resist. 18 DLR WP 91 এর বাংলা মোদির মেডিকেল জুরিসপ্রুডেন্সে দর্শন সংক্রান্ত ব্যাপারে বলা হইয়াছে যে দেহ বিশেষ করে মুখমণ্ডলে, দুধে, বুকে, পেটের নিম্নাংশে, অঙ্গ প্রত্যঙ্গে এবং পিছনে বল প্রয়োগের চিহ্ন বা যা নখের আঁচড় বা থেতলানোর ফলে যাহাতে যন্ত্রণার সৃষ্টি হইয়াছে, এই ধরনের চিহ্ন বাধা প্রদান করিতে সক্ষম একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে পাওয়া যাইবে। 17 একজন অংশীদার অপর অংশীদারের বিরুদ্ধে অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযুক্ত হইতে পারে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং প্রয়োগযোগ্য। 4 BLD 97 AD A partner cannot be charged for criminal breach of trust and cheating in respect of partnership property in both property be his co-partner. এর বাংলা হচ্ছে 4 BLD 97 AD একজন অংশীদারি সম্পত্তির ব্যাপারে অপরাধজনক বিশ্বাসভঙ্গে এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত হইতে পারে না। 36 DLR 14 Once it is held that it was a partnership business and the complainant and the accused person were partners, such prosecution cannot be maintained
If the prosecution for criminal misappropriation cannot be maintained, the prosecution for cheating under Section 420 cannot also be maintained. 36 DLR 40 এর বাংলা। একজন অংশীদার অন্য একজন অংশীদারকে দোষী করতে পারে না, এমনকি অংশীদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ চলে না। 18 নম্বর, জামিনকে শাস্তি হিসাবে গণ্য করিয়া আসামিকে আটক রাখা ঠিক নয়, মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 13 BLD 123, bail is not to be withheld as a punishment. 13 BLD 123 এর বাংলা, জামিনের বিষয়টিকে শাস্তি হিসাবে ধরিয়া রাখা ঠিক নয়। 19, যেই ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ রোধ করিবার জন্য প্রার্থীকে গ্রেফতার করিবার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আসামিকে জামিন মঞ্জুর করা যায় মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 5 BLD 110 AD, দরখাস্তে বর্ণিত ঘটনা এবং অবস্থা হইতে ইহা প্রতীয়মান হয় যে আপিলকারী যুক্তিসঙ্গতভাবে আশঙ্কা করিতে পারে যে নির্বাচনে অংশগ্রহণ রোধ করিবার জন্য পুলিশ তাহাকে গ্রেপ্তার করিতে পারে, তাহার গ্রেপ্তার তাহার জয়লাভের সম্ভাবনাকে নিষ্প্রভ করিয়া দিবে, এমনকি ধ্বংস করিবে। রাজনৈতিক তৎপরতাকে বারিত করা যায় না। নির্বাচনের 1 সপ্তাহ কাল পর্যন্ত আপিলকারীকে জামিন মঞ্জুর করা হয়। 20, যেই ক্ষেত্রে আসামি কঠিন রোগে আক্রান্ত হইয়াছে, সেই ক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পাইতে পারে মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 1985 BCR 16 AD, কোনো আসামির যক্ষা রোগ ধরা পড়িলে উক্ত রোগের কারণে তাহার জামিন মঞ্জুর করা যায়। 2 6 BCR 86 AD, হাজতে মারা যাইতে পারে মর্মে যদি আবেদন করা হয় এবং মৃত্যুর আশঙ্কার বিষয়টি বিশ্বাস করিবার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহা হইলে ভালো চিকিৎসাদানের জন্য জামিন মঞ্জুর করা যায়। 21, যেই ক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পাইলে পলায়ন করিবে না এবং যেই ক্ষেত্রে আসামির জামিন মঞ্জুর করা যায় মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগযোগ্য। 42 DLR 112 AD, পলায়নের সুযোগ না থাকিলে আপিলকারীকে জামিনে মুক্তি দেওয়া যায়। সর্বোপরি জামিন মঞ্জুর আদালতের সুবিবেচনামূলক। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর বা মঞ্জুর করিতে অস্বীকার করিবার বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল। এই ক্ষমতা অবশ্যই বিচারিকভাবে সুবিবেচনার দ্বারা প্রয়োগ করিতে হইবে, কোনো ক্রমেই স্বেচ্ছাচারিতার দ্বারা প্রয়োগ করা যাইবে না। যেহেতু এই বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে জামিন প্রার্থী ইহা অধিকারের বিষয় হিসাবে দাবি করতে পারে না। জামিন মঞ্জুরের নীতি যদিও বিবেচনামূলক, তবুও ন্যায়পরায়ণতার সহিত উহা প্রয়োগ করিতে হইবে। 35 DLR AD 498 ধারার অধীনে জামিন মঞ্জুর আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল। যে আসামিকে জামিন অযোগ্য অপরাধের জন্য অভিযুক্ত করা হইয়াছে, সে অধিকার হিসাবে জামিন দাবি করিতে পারে না। 11 DLR 1800 WP। জবানবন্দি 21 নম্বর বলা হয়েছে জবানবন্দি। চার্জ গঠনের পরবর্তী তারিখ সাক্ষীর জন্য ধার্য হয়। সাক্ষীগণ আদালতে সমন মারফত কিংবা সংশ্লিষ্ট পক্ষগণের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজিরা দান মারফত উপস্থিত হইয়া থাকে। একটি মামলায় যেসব সাক্ষীর নাম উল্লেখ করা হয়, বাদীগণ সেই সকল সাক্ষী একে একে আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া শপথ বাক্য পাঠপূর্বক বা হলফনামা পাঠপূর্বক আদালতের দিকে তাকাইয়া যে বক্তব্য পেশ করেন, তাহা হইল জবানবন্দি। সাধারণত মামলার মূল নথির উপর ভিত্তি করত মূল নথিকে সমর্থন করিয়া এইরূপ জবানবন্দি প্রদান করা হইয়া থাকে। 22 জবানবন্দি গ্রহণের পূর্বে বাদীপক্ষের সরকারি উকিলের করণীয় যেদিন তারিখ সাক্ষীর জন্য নির্ধারিত আছে, সেই তারিখে সাক্ষীগণ যাহাতে নির্ভয়ে এবং মামলার মূল নথিকে সমর্থন করিয়া জবানবন্দি প্রদান করিতে পারে, সেই জন্য নির্ধারিত তারিখের আগেই সরকারি উকিল সাহেব সাক্ষীগণকে নিজ চেম্বারে আহ্বান করিয়া পুরো মামলাটির উপর একটি ধারণা দিবেন এবং ঘটনার বর্ণনা শিখাইয়া দিবেন, যাহাতে সাক্ষীগণ একে একে মামলার ঘটনা সমর্থন করিয়া সাক্ষ্য প্রদান করিতে পারেন। উল্লেখ্য যে কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষীকে শিখাইয়া দেওয়ার মতো কোনো সুযোগ আইনে নাই। এমনকি মামলার গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বা তথ্য বাদ পড়িলেও তাহা স্মরণ করাইয়া দেওয়ার কোনো সুযোগ সরকারি উকিলের থাকে না।
তবে সাক্ষ্য প্রদানের সময় সরকারি উকিল সাহেবকে কাঠগড়ার পাশে দাঁড়াইয়া থাকিয়া প্রয়োজন বুঝে মামলার নথি সাক্ষীকে প্রদান করিয়া সহায়তা করিতে পারেন, কিন্তু কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় সাক্ষীকে সরকারি উকিল কোনো কিছু শিখাইয়া দিতে পারিবেন না। কাজেই একজন সরকারি উকিলের কর্তব্য হইবে মামলাটি প্রমাণের জন্য আগে থেকেই সাক্ষীকে শিখাইয়া নেওয়া কিংবা ঘটনার বর্ণনার উপর ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। জবানবন্দি প্রদানের সময় আসামি পক্ষের উকিলের করণীয়। যখন কোনো সাক্ষী কাঠগড়ায় দাঁড়াইয়া হলফনামা পাঠপূর্বক জবানবন্দি প্রদান করিতে শুরু করিবেন, সেই সময় আসামি পক্ষের আইনজীবী নিজে অথবা তাহার সহকর্মী দ্বারা সাদা কাগজে সাক্ষীর দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করিবেন। জবানবন্দিতে বাদ পড়া কোনো প্রসঙ্গ যদি সরকারি উকিল সাক্ষীকে মনে করিয়া দিতে বা শিখাইয়া দিতে চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আসামি পক্ষের উকিল আদালতের অনুমতি নিয়া তাহাতে আপত্তি প্রদান করিবেন। এইভাবে জবানবন্দি প্রদানের সময় আসামি পক্ষের আইনজীবী আলাদা কাগজে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করিয়া তাহার দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন। জবানবন্দি শেষে আসামির আইনজীবীর করণীয়। সাক্ষীর জবানবন্দি প্রদান ও গ্রহণ শেষ হইলে আদালতের অনুমতি নিয়ে সাক্ষীকে জেরা করিবেন। জেরাতে সাক্ষী কী বলিতেছেন তাহা আদালতে লিপিবদ্ধ করিবার সুযোগ দিতে হইবে। নিজেও আলাদা কাগজে লিপিবদ্ধ করিবেন এবং জবানবন্দি ও জেরা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদালতে লিপিবদ্ধ করা কাগজের সাথে আসামির আইনজীবী লিপিবদ্ধ করা কাগজের মিল আছে কিনা তাহা মিলাইয়া দেখিবেন, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই আসামির আইনজীবী জবানবন্দি শেষে জেরা করিবার সময় সাক্ষী যে উত্তর প্রদান করিবে সেই উত্তর নিজে অথবা তাহার সহকারী দ্বারা লিপিবদ্ধ করিবেন। উল্লেখ্য যে আসামির পক্ষে জেরা করা হইয়াছে, সাক্ষী জবানবন্দি প্রদানের সময় সেই আসামির নাম উল্লেখ না করিলে উক্ত সাক্ষীর জেরা করিবার প্রয়োজন পড়ে না। এইভাবে জবানবন্দি শেষ হইলে আসামির আইনজীবীর করণীয় হইতেছে আদালতের অনুমতিক্রমে সতর্কতা ও সাবধানতার সহিত সাক্ষীর জেরা করা। ফৌজদারি মামলার ক্ষেত্রে, যেমন অস্ত্র মামলা, ধর্ষণের মামলা বা মার্ডার কেস এর সাক্ষীদের জেরা করিবার সময় আসামি পক্ষের আইনজীবী হাতে কী ডকুমেন্ট থাকা প্রয়োজন? ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে অস্ত্র মামলা হোক কিংবা ধর্ষণের মামলা হোক অথবা মার্ডার কেস হোক, এর যে কোনো একটি কেসের সাক্ষীদের জেরা করিবার সময় আসামি পক্ষের মনোনীত আইনজীবীর হাতে যেসব ডকুমেন্ট থাকিতে হইবে তাহা হইতেছে নিম্নরূপ: ফৌজদারি কার্যবিধির 154 ধারা মতে দায়েরকৃত প্রাথমিক তথ্য বিবরণী, ফৌজদারি কার্যবিধির 172 অনুযায়ী কেস ডায়েরি, ফৌজদারি কার্যবিধির 161 ধারার বিধান মতে সাক্ষীদের জবানবন্দি এবং 164 ধারা মতে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকে, 4 জব্দ তালিকা যদি থাকে, 5 খসড়া মানচিত্র যদি থাকে, 6 খসড়া মানচিত্রের সূচি যদি থাকে, 7 রিমান্ডের আবেদন যদি থাকে, 8 রিমান্ডের রিপোর্ট যদি থাকে, 9 চার্জশিট বা অভিযোগপত্র যদি থাকে, 10 মেডিকেল রিপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট যদি থাকে তাহাও রাখিতে হইবে। জেরা করিবার পূর্বে 26 জেরা করিবার পূর্বে আসামি পক্ষের আইনজীবীকে সাক্ষীদের সম্পর্কে কতটুকু জ্ঞান থাকিতে হইবে? সময়ের অভাবে বিস্তারিত লেখা সম্ভব না হইলেও সংক্ষেপে বলা যায় যে আসামি নিযুক্ত আইনজীবীকে ফৌজদারি মামলা পরিচালনার জ্ঞান দক্ষতা অর্জন করিতে হইবে। অবশ্যই পুঁথিগত বিদ্যা দ্বারা তাহা অর্জন সম্ভব নয়। যা হোক, জেরার পূর্বে একটি ফৌজদারি মামলার বাদীসহ অন্যান্য সাক্ষীদের সম্পর্কে প্রাথমিকভাবে কৌশলগত অবস্থান নিয়ে যাহা জানিয়া লইতে হইবে তাহা হইতেছে: বাদীর স্বভাব চরিত্র কেমন এবং পূর্বেকার স্বভাব চরিত্র। 2 বাদীর নামে পূর্বে কোনো মামলা ছিল কিনা, অবর্তমানে কোনো মামলা আছে কিনা। 3 বাদীর সাথে অন্যান্য সাক্ষীদের কোনো সম্পর্ক আছে কিনা। 4 সাক্ষীদের অতীত ও বর্তমান স্বভাব চরিত্র। 5 সাক্ষীদের বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা এবং বর্তমানে আছে কিনা। 6 বাদী পেশাগতভাবে মামলাবাজ কিনা। 7 সাক্ষীরা পেশাগত সাক্ষী কিনা। 8 বাদী ও সাক্ষীদের আত্মীয়দের সম্পর্কেও জ্ঞান থাকতে হয় কিংবা অর্জন করতে হয়।
জেরার আগেই আসামির আইনজীবী বাদী ও সাক্ষীদের সম্পর্কে উপরোক্ত তথ্যগুলো জানিয়ে তাহা মনে ও মেধায় গাঁথিয়ে রাখবেন এবং জেরার সময় অবস্থা অনুসারে ওই তথ্যগুলো কোনো একটি ব্যবহার করে বাদীর অভিযোগ বা এজাহারকে দুর্বল করিয়া ফেলিতে পারেন। 27 আসামির আইনজীবী সাক্ষীদের জবানবন্দি শেষে সাক্ষীকে কিভাবে জেরার প্রশ্ন করিবেন। ফৌজদারি মামলার স্তরগুলোর মধ্যে জেরা নিঃসন্দেহে একটি কঠিন স্তর, তাই খুবই সাবধানতা ও সতর্কতার সহিত জেরার প্রশ্ন করিতে হয়। কারণ জেরার মূল লক্ষ্য হইতেছে জেরার ফলে সাক্ষীর মুখ থেকে এমন উক্তি কিংবা উত্তর বের করিয়া আনিতে হইবে যাহা বাদীর মামলাকে দুর্বল করিয়া ফেলে। সুতরাং একজন বিজ্ঞ আইনজীবী অবশ্যই বুঝতে পারেছেন যে জেরাটা একটি কঠিন কাজ, কিন্তু তাই বলে ভয় করিয়া হাত গুটাইয়া জেরা থেকে সরে থাকা কিংবা সরে দাঁড়ানো একজন আইনজীবীর মোটেই উচিত হইবে না, বরং সাহসিকতার সাথে জেরায় অবতীর্ণ হইতে হইবে। বাস্তবতার আলোকে বলা যায় যে জেরা করিবার সময় জেরার প্রশ্নগুলো সরাসরি বা প্রত্যক্ষভাবে না করিয়া পরোক্ষভাবে করা শ্রেয়। কারণ অনেকেই অভিমত পোষণ করেন থাকেন যে প্রত্যক্ষ বা সরাসরি প্রশ্ন করা হইলে সাক্ষীর উত্তর আসামির বিপক্ষে যাইতে পারে। নিম্নে এর কয়েকটি বাস্তব উদাহরণ দেওয়া হইল। উদাহরণ 1, একটি খুনের মামলায় বাদী এজাহারে বলেন যে আমার ছেলের হত্যার সংবাদ পাইয়া আমি অজ্ঞান হইয়া পড়ি, তাই অন্যান্য আসামির নাম এজাহারে দিতে পারি নাই। জেরার সময় আসামি পক্ষের আইনজীবী হিসেবে এই মামলায় বাদীকে যদি প্রশ্ন করেন যে আপনি আপনার ছেলে হত্যার সংবাদ পাওয়ার পর সজ্ঞানে ছিলেন না অজ্ঞানে ছিলেন, স্বাভাবিকভাবেই উত্তর দিবেন যে আমি হত্যার সংবাদ শোনার পর অজ্ঞান হইয়া পড়ি। ইহা হইলে একটি প্রত্যক্ষ প্রশ্ন যাহা এজাহারকে সমর্থন করে। অন্যদিকে জেরা করিবার সময় বাদীকে বা মূল সাক্ষীকে যদি বলা হয়, দেখুন আপনাকে দেখিয়া মনে হয় আপনি একজন খুবই সরল প্রকৃতির এবং জীবনে কখনো মিথ্যা বলেন নাই। অত তারিখে আপনি আপনার এক ছেলের শ্বশুরের সাথে সকালে আলাপ করিতেছিলেন। এমন সময় আপনার ছেলের হত্যার সংবাদ শুনিতে পাইলে আপনি বিষয়টি আপনার ছেলের শ্বশুরকে বলিলে আপনি আপনার ছেলের শ্বশুরের সাথে এজাহার দায়ের করিবার জন্য থানায় যান এবং আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। হত্যার সংবাদ প্রাপ্তির পর আপনার ছেলের শ্বশুরের সাথে থানায় যাওয়ার সময় আপনার তো কোনো অসুবিধা হয় নাই। উত্তরে কোনো অসুবিধা হয় নাই ইহাই বলিয়াছিল। পরবর্তী প্রশ্ন ছিল, তাহা হইলে আমি বলিতে পারি ওই দিন আপনি মোটামুটিভাবে শারীরিক দিক হইতে সুস্থ ছিলেন। উত্তরে বলিয়াছিলেন, হ্যাঁ আমি শারীরিকভাবে সুস্থ ছিলাম এবং ভালো অবস্থায় থানায় এজাহার করিতে গিয়েছিলাম। ইহাকে পরোক্ষ প্রশ্নের উত্তরে বলা যাইতে পারে। সুতরাং মূল হত্যা সংবাদ পাওয়ার পর অজ্ঞান হইয়া পড়ি নাই এবং সজ্ঞানে ছিলাম ইহা বাদীর মুখ হইতে বাহির করিবার জন্য এইভাবে কৌশলগত দিক অবলম্বন করা হয়। অবশ্যই ইহা একটি দণ্ডবিধি আইনের 302/34 ধারার মামলা হইলেও আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সকল আসামি খালাস পাইবে। অতএব বাস্তব অভিজ্ঞতার আলোকে বলা যায় যে জেরা হইল একটি খুবই কঠিন কাজ, তাই খুব সতর্কতার সাথে এই জেরার কলা কৌশল প্রয়োগ করিতে হইবে, আর জেরার প্রশ্নগুলো প্রত্যক্ষ না হইয়া পরোক্ষ হইবে। 28 জবানবন্দি ও জেরা শেষে পরবর্তী কার্যক্রম কি। ফৌজদারি মামলার সাক্ষীদের জবানবন্দি ও জেরার পর্ব শেষ হইলেই ফৌজদারি কার্যবিধির 342 ধারার বিধান মতে আসামিদেরকে পরীক্ষা করিবার বিধান আইনে রহিয়াছে। এই প্রসঙ্গে উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত নিম্নে উল্লেখ করা হইল। 51 DLR 83 রাজ্জাক তালুকদার ভার্সেস স্টেট 342 ধারার বিধান হইতেছে, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ পায় তাহা বিচারক কর্তৃক আসামিদের দৃষ্টিগোচরে আনিয়া তাহাকে তাহা ব্যাখ্যা করিবার সুযোগ দেওয়ার জন্য তাহাকে প্রয়োজনীয় প্রশ্ন করা, আসামি দোষী কি নির্দোষিতা জিজ্ঞাসা করা উক্ত বিধানের উদ্দেশ্য নয়। ফৌজদারি কার্যবিধি 342 ধারার কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী কার্যক্রম কি। আসামিদেরকে প্রয়োজনীয় প্রশ্ন করিবার মাধ্যমেই ফৌজদারি কার্যবিধি 342 ধারার কার্যক্রম সমাপ্ত হইয়া থাকে
এবং পরবর্তী কার্যক্রম নির্ধারিত হয় আর্গুমেন্ট বা যুক্তিতর্কের জন্য। অবশ্য উক্ত তারিখে অর্থাৎ 342 ধারার কার্যক্রমের তারিখে যুক্তিতর্কের জন্য ধার্য হইতে পারে। আর্গুমেন্ট বা যুক্তিতর্ক কি? জবানবন্দি, জেরা ও ফৌজদারি কার্যবিধি 342 ধারার কার্যক্রম শেষে যুক্তিতর্কের জন্য নির্ধারিত তারিখে মামলার সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক মামলার ঘটনা প্রমাণ করিবার জন্য অথবা মামলার ঘটনা প্রমাণিত হয় নাই মর্মে যে বক্তব্য আদালতে উপস্থাপন করা হইয়া থাকে তাহাই হইল আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। 31 আর্গুমেন্ট বা যুক্তিতর্কের সময় আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীর করণীয়। যুক্তিতর্কের জন্য আসামি পক্ষের আইনজীবীকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করিতে হইবে, অর্থাৎ মামলার সমস্ত ডকুমেন্ট যাহা ইতিপূর্বে আলোচনা হইয়াছে তাহা অবশ্যই সংরক্ষিত ফাইল সহ হাতে রাখিবেন। ইহা সহিত সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি ও জেরার কপিও সংগ্রহ করিয়া যুক্তিতর্কের সময়ে হাতে রাখিবেন। তাহার পর জেরার যে সকল উক্তি বা উত্তর আসামির পক্ষে সহায়ক কিংবা মামলার ঘটনা সমর্থন করে নাই সেই সকল উক্তি বা উত্তর পর্যায়ক্রমে ধীরে ধীরে আদালতে উপস্থাপন করিবেন। প্রয়োজন বোধে ইহার সহিত সামঞ্জস্যপূর্ণ দেশের প্রচলিত আইন ও উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রয়োগ করিয়া আর্গুমেন্ট বা যুক্তিতর্ক সমাপ্ত করিবেন। কোনো কাগজপত্র জমাদানের প্রয়োজন হইলে ফিরিস্তি আকারে তাহা জমা দিতে হইবে। এইভাবে খুব মনোযোগের সহিত আসামি পক্ষের নিযুক্ত বিজ্ঞ আইনজীবীকে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক শেষ করিতে হইবে। আর্গুমেন্ট বা যুক্তিতর্কের পরবর্তী কার্যক্রম কি? আর্গুমেন্ট বা যুক্তিতর্কের সমাপ্ত হওয়ার পর পরবর্তী তারিখ নির্ধারিত হইবে রায়ের জন্য। রায় কি? মামলার নথি তথা সাক্ষীদের জবানবন্দি, জেরা, 342 ধারার পরীক্ষা ও যুক্তিতর্ক পর্যালোচনা করে তো আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় নাই অথবা সন্দেহাতীতভাবে প্রমাণিত হইয়াছে বলিয়া আদালত আসামিদেরকে খালাস অথবা দণ্ডাদেশের যে আদেশ প্রদান করিবেন তাহা হইতেছে রায়। ওই রায় ঘোষণার মাধ্যমে ফৌজদারি মামলা আপাতত সমাপ্তি ঘটিয়া থাকে।